এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 21 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 21 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অধ্যায় 4 গাণিতিক প্রতীক। আচ্ছা, গাণিতিক প্রতীক অর্থ কি? এই যে প্রতীক কথাটি বলা হয়েছে, প্রতীক মানে হচ্ছে চিহ্ন। আচ্ছা, তাহলে গাণিতিক প্রতীকের অর্থ হচ্ছে কি? গাণিতিক প্রতীক মানে হচ্ছে গণিতের ক্ষেত্রে বা আমরা যে অঙ্ক করে থাকি এই অঙ্কের ক্ষেত্রে যে প্রতীকগুলো, যে চিহ্নগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় গাণিতিক প্রতীক। ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে 4.1 বলা হয়েছে গাণিতিক প্রতীক। একে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে খালি ঘরে বড়, সমান এবং ছোট এর মধ্য থেকে সঠিক প্রতীক বসাই। দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। ঠিক আছে? দেখো, প্রত্যেকটি অঙ্কে আমরা কিন্তু একটি করে খালি ঘর দেখতে পাচ্ছি। এই খালি ঘরে আমাদেরকে কি বসাতে বলা হয়েছে? হয় এই যে প্রতীকটি রয়েছে, মানে এই যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি বসাবো, অথবা সমান চিহ্নটি বসাবো, অথবা এই ছোট চিহ্নটি বসাবো। যেখানে যেটি প্রয়োজন সঠিক জায়গাতে সঠিক চিহ্নটি আমাদের বসাতে বলা হয়েছে। তাহলে আমরা এই খালি ঘর দেখে কিভাবে করে বুঝবো যে এখানে কোন চিহ্নটি বসবে? বন্ধুরা, এটি বোঝার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এই দেখো খালি ঘরের দুই পাশে কিন্তু আমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। এই খালি ঘরের এই বাঁ পাশে কিছু অঙ্ক দেখতে পাচ্ছি, ডান পাশে কিছু অঙ্ক দেখতে পাচ্ছি, এবং এই ঘরগুলোর দুই পাশে কিন্তু আমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে এই দুই পাশে যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা শুরুতে সমাধান করব। ঠিক আছে? এগুলো সমাধান করে আমরা যে দুই পাশে দুটি উত্তর পাবো, এই উত্তরগুলো পাওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে অর্থাৎ খালি ঘরে কোন চিহ্নটি বসবে। ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা যদি 1 নাম্বার প্রশ্নটিকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু 1 নাম্বার অঙ্কটি বোর্ডে উঠিয়ে নিয়েছি। এখন দেখো, এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, আমরা এই দুই পাশে যে অঙ্কগুলো রয়েছে এই দুই পাশের অঙ্কগুলোকে কিন্তু আমরা সমাধান করব। দেখো, আমরা শুরুতে কি করতে পারি? একটি বা দিতে পারি। বা দিয়ে আমরা শুরুতে এখানে যে কাজটির কথা বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে 5 + 3 - 2। তাহলে প্রথমে আমাদের এই 5-এর সাথে 3কে যোগ করতে বলা হয়েছে এবং তারপরে এখান থেকে 2কে বিয়োগ করতে বলা হয়েছে। আমরা জানি 5 এবং 3কে যোগ করলে হয়ে যায় কত? 5 এবং 3 মিলে হয়ে যায় 8, তাই না? তাহলে 8-এর সাথে যদি আমরা এই 2কে যোগ করে দেই, 8 থেকে যদি আমরা এই 2কে বিয়োগ করে দেই, যেহেতু এই 2-এর আগে বিয়োগ রয়েছে, 8 থেকে 2 চলে গেলে আমরা জানি থাকে হচ্ছে 6, তাই না? আমরা এখানে লিখে দিলাম 6। দেখো, এখানে কিন্তু আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি। আমরা খালি ঘরটাকে ঠিক একই রকমভাবেই এখানে রেখে দিলাম। এবারে এই পাশের কাজটুকুকে যদি আমরা করি, দেখো এখানে বলা হয়েছে 5 + 5 - 2। দেখো, 5 এবং 5কে যোগ করলে হয়ে যায় 10। 10 থেকে যদি আমরা এই 2কে বিয়োগ করে দিই, যেহেতু 2-এর আগে বিয়োগ রয়েছে, 10 থেকে 2 চলে গেলে অর্থাৎ 2কে বিয়োগ করলে থাকে হচ্ছে 8, তাই না? এখন দেখো, আমরা কিন্তু এতটুকুর কাজ করে উত্তর পেয়েছি 6 এবং এতটুকুর কাজ করে উত্তর পেয়েছি 8। যখন আমরা দুটির উত্তর পেয়ে যাব তখন আমরা দেখব যে এই দুটি উত্তরের মধ্যে কি ব্যবধান রয়েছে। দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 6 এবং এখানে রয়েছে 8। তার মানে এই 6-এর চেয়ে কিন্তু 8 বড়, তাই না? আমাদের কিন্তু এখানে 3টি প্রতীকের মধ্যে একটি প্রতীককে বসাতে বলা হয়েছে। এই দেখো, একটি হচ্ছে বড় প্রতীক, একটি হচ্ছে সমান সমান এবং আরেকটি হচ্ছে ছোট, তাই না? এই 3টির মধ্যে যে কোনো একটিকে এখানে বসাতে বলা হয়েছে। যেটি সঠিক হবে সেটিকেই কিন্তু আমরা এখানে বসাবো। তাহলে তোমাদের যদি বলা হয় যে এই 3টি প্রতীকের মধ্যে এখানে কোনটি বসবে, তোমরা একটু বলার চেষ্টা করো তো। আশা করি তোমরা ঠিকই ধরতে পেরেছো। এবারে দেখো, আমরা এই যে সমান সমান চিহ্নটি দেখতে পাচ্ছি, এর অর্থ কি বুঝি? এই সমান সমানের অর্থ বুঝি হচ্ছে এই পাশে যা হবে এই পাশেও ঠিক একই সংখ্যাটি হবে। যেমন এখানে যেমন 6 রয়েছে, এই পাশেও যদি 6 থাকতো, অর্থাৎ দুই পাশে যদি 6 থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে সমান সমান চিহ্নটি ব্যবহার করতে পারতাম। তার মানে হচ্ছে এই পাশে যা রয়েছে এবং এই পাশেও ঠিক একই সমান অঙ্ক রয়েছে, তাই না? আচ্ছা, সমান সমানের অর্থ তো আমরা সকলেই বুঝি। এবারে এই যে চিহ্নটি রয়েছে এবং এই যে চিহ্নটি রয়েছে, এই দুটি চিহ্নকে কিন্তু আমরা অনেক সময় মিলিয়ে ফেলি, তাই না? যে আমরা কোন চিহ্নটি এখানে বসাবো। আচ্ছা দেখো, এটিকে আমরা আজকে খুবই সহজ নিয়মে কিভাবে করে বুঝতে পারি যে কোন চিহ্নটি কোথায় বসবে, এটি আমরা খুব সহজ নিয়মে শিখব। সেটি হচ্ছে, দেখো এটিকে যদি আমরা একটি মুখের সঙ্গে তুলনা করি, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি এটি একটি মুখ। হ্যাঁ, এই দেখো, আমরা যদি আঙুল দিয়ে একটু বোঝার চেষ্টা করি, যেমন এটি হচ্ছে কি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি
এই দেখো, এই চিত্রটির মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার এই আঙ্গুলটি, তাই না? তাহলে এই আঙ্গুল দুটি যদি আমরা এইভাবে করে ধরি, তাহলে এবং এটিকে যদি আমরা একটি মুখ হিসেবে ধরি, মুখের সাথে তুলনা করি, দেখো এই মুখটি কিন্তু এই দেখো এইভাবে মুখটি বন্ধ হয়, আবার এইভাবে করে খোলা যায়, মুখটি বন্ধ করা যায়, খোলা যায়। তাহলে এই যে মুখটি, এই মুখটি যেদিকে হা করা থাকে ও কিন্তু এই পাশে হা করা, তাই না? বাঁ পাশে হা করা। আবার এই যে মুখটি আমরা দেখতে পাচ্ছি, এই মুখটি কিন্তু ডান পাশে হা করা, তাই না? তাহলে যে পাশে হা করা থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে। আবারও দেখো, এই মুখটি যে পাশে হা করা থাকবে, যেমন এই মুখটি হা করা কোথায়? এই পাশে কিন্তু হা করা, তাই না? তার মানে এই পাশের সংখ্যাটিকে অবশ্যই বড় হতে হবে। এবং এই মুখটি হচ্ছে কোন দিকে হা করা? এই পাশে হা করা, তার মানে এই পাশের সংখ্যাটি কিন্তু অবশ্যই বড় হবে। ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি 6 এবং এখানে রয়েছে 8। এই দুটি সংখ্যার মধ্যে বড় কোনটি? বড় হচ্ছে 8। তার মানে এই যে দুটি মুখ আমরা দেখতে পাচ্ছি, এই দুটি মুখের মধ্যে কোনটি এখানে বসবে? এই দেখো, এই মুখটি কিন্তু এই ডান দিকে, অর্থাৎ আমরা যদি এই মুখটিকে এখানে বসাই, এইভাবে করে যদি এইখানে বসাই, তাহলে কিন্তু 8-এর দিকে মুখটি হা করে আছে, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি কি 8 বড়। আবার যদি এই পাশের সংখ্যাটি বড় হতো, তখন কিন্তু এই মুখটি আমরা এখানে অঙ্কন করতাম, তাই না? কারণ আমরা জানি যে পাশে হা করা থাকে সেই পাশের সংখ্যাটি কিন্তু বড় হয়। যেহেতু 6 এবং 8-এর মধ্যে 8 বড়, যার কারণে কিন্তু এই মুখটিকে আমরা 8-এর দিকে হা করিয়ে রাখবো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে দেখো, যদি আমরা পরবর্তী অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা এখানে 2 নম্বর অঙ্কটিও যদি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝখানে যে খালি ঘরটি রয়েছে, খালি ঘরের দুই পাশে কিছু অঙ্ক রয়েছে। তাহলে আমরা এই অঙ্কগুলোকে যদি সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা শুরুতে একটি বা দিয়ে এখানে বা পাশে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যদি একটু সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে 4 গুণ 7 ভাগ 2। তাহলে প্রথমে 4-এর সাথে যদি আমরা 7কে গুণ করি, আমরা জানি 4 7 28, 28 হয়ে যায়, তাই না? 28 আমরা এখানে লিখে দিলাম। এরপরে রইল কি? ভাগ 2। আমরা ভাগ 2কে এখানে লিখে দিলাম। আবার আমরা যদি চাইলে একবারে যদি আমরা ভাগ করতে চাই এবং গুণ করতে চাই, তাও কিন্তু আমরা এখানে সেটি করে উত্তরটিকে এখানে লিখে দিতে পারি। আচ্ছা, আমরা আরেকটি লাইন বেশি করব। আমরা কি করলাম? 4 7 28কে 4 এবং 7কে গুণ করে আমরা পেয়েছি 4 7 28, আমরা এখানে লিখে দিয়েছি 28। এখানে বাকি থাকে ভাগ 2, আমরা ভাগ 2কে এখানে লিখে দিয়েছি। এরপরে দেখো এখানে একটি খালি ঘর রয়েছে, আমরা একটি খালি ঘর এখানে লিখে দিলাম। এবারে এই পাশে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 4 গুণ 6, অর্থাৎ 4-এর সাথে প্রথমে আমাদের 6কে গুণ করতে হবে। আমরা জানি 4-এর সাথে 6কে গুণ করলে হয় 4 ছক 24, আমরা এখানে লিখে দিলাম 24। এবারে রয়েছে কি? শেষে ভাগ 3, আমরা লিখে দিলাম ভাগ 3। আচ্ছা, এবারে দেখো আমরা কিন্তু এখনো পর্যন্ত পুরো উত্তর এখানেও পাইনি এবং এখানেও পাইনি। এখন আমরা যদি নিচের লাইনে আরেকটি বা দিয়ে আমরা যদি এতটুকু সমাধান করি, দেখো এখানে বলা হয়েছে 28 ভাগ 2। 28কে আমাদের 2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমরা 28কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে উত্তর পাবো কত? 14, কারণ আমরা জানি 14 দুগুণ 28। এবারে দেখো এখানে একটি খালি ঘর রয়েছে, আমরা খালি ঘরটিকে এখানে লিখে দিলাম। এবার যদি ডান পাশে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 24 ভাগ 3, অর্থাৎ 24কে আমাদের 3 দ্বারা এবারে ভাগ করতে হবে। আমরা যদি 3-এর ঘরের নামটা পড়ি, তাহলে আমরা পেয়ে যাবো যে 3-এর সাথে কতকে গুণ করলে 24 হয়। আমরা জানি 24, অর্থাৎ 24কে 3 দ্বারা ভাগ করলে 8 বার ভাগ যায়, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 8। এখন দেখো আমরা কিন্তু এখানে উত্তর পেয়ে গেছি 14 এবং এই পাশে ডান পাশে উত্তর পেয়ে গেছি 8। এখন এই 14 এবং 8 এই দুটি কি সমান? না, দুটি সমান না, একটি বড় এবং একটি ছোট। আচ্ছা, কোনটি বড়? 14 কিন্তু বড় এবং 8 ছোট। তাহলে এখানে আমরা কোন চিহ্নটি বসাবো? সমান চিহ্ন বসাবো নাকি ছোট চিহ্ন বসাবো না বড় চিহ্ন বসাবো? সমান চিহ্ন তো অবশ্যই বসানো যাবে না, কারণ দুটি অঙ্ক সমান নয়, মানে দুটি সংখ্যা কিন্তু সমান নয়, তাই না? তাহলে এখানে আমরা কি চিহ্নটি বসাবো? হয় আমরা এই চিহ্নটি বসাবো, না হয় এই চিহ্নটি বসাবো। তাহলে এই দুটির মধ্যে আমরা কোনটি বসাবো? আমরা কিন্তু একটু আগে শিখেছি যে সংখ্যাটি বড়, এই মুখটি কিন্তু তার দিকে হা করা থাকে, তাই না? তাহলে 14 এবং 8-এর মধ্যে যেহেতু 14 বড়, তার মানে কি করবো? আমরা এই মুখটিকে কিন্তু 14-র দিকে হা করিয়ে রাখবো, তাই না? তাহলে আমাদের এই যে খালি ঘর, এই খালি ঘরে কিন্তু এই চিহ্নটি বসবে, তাই না বন্ধুরা? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা আমরা যদি 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এই অঙ্কটি দেখতে যদিও একটু বড়, কিন্তু আমাদের এর জন্য টেনশন করার কিচ্ছু নেই, কারণ আমরা যদি সঠিক নিয়মে অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এটিকে সমাধান করতে পারবো। দেখো এখানে আমরা কিন্তু এই মাঝখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই খালি ঘরের বাঁ পাশে যে অঙ্কগুলো রয়েছে
এগুলোকে আমরা আলাদাভাবে সমাধান করব এবং এই ডান পাশে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে আলাদাভাবে আমরা সমাধান করব। আমরা জানি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী যদি থাকে তাহলে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের শুরুতেই প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তাই না? দেখো এখানে কিন্তু এই অঙ্কে আমরা এখানে একটি প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি, একটি দ্বিতীয় বন্ধনী দেখতে পাচ্ছি, আবার এখানেও একটি প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি এবং একটি দ্বিতীয় বন্ধনী দেখতে পাচ্ছি। তাহলে আমরা জানি যে বন্ধনীর ক্ষেত্রে প্রথম বন্ধনীর কাজ আগে শেষ করতে হয়, তারপরে কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়, তাই না? তাহলে এখানে প্রথম বন্ধনীর যে কাজ রয়েছে এতটুকুর কাজকে কিন্তু আমরা শুরুতে করব এবং বাকি যা কিছু রয়েছে সেটিকে আমরা ঠিক একই রকমভাবে রেখে দিব, এগুলোকে কিন্তু আমরা কাজ করব না। হ্যাঁ, তাহলে আমরা বা দিয়ে এখানে কি লিখব? আমরা এই যে প্রথমে যে দ্বিতীয় বন্ধনী রয়েছে আমরা দ্বিতীয় বন্ধনীকে একই রকমভাবে রেখে দেব। এবারে প্রথম বন্ধনীর ভিতরে আমাদের কি বলা হয়েছে? 13 যোগ 5, তাই না? তাহলে 13 এবং 5কে আমরা যোগ করে দেব। দেখো 3 এবং 5কে যোগ করলে হয়ে যায় 8, আমরা লিখে দিলাম 8। 1 এবং এই পাশে যেহেতু আর কিছু নেই, 5-এর এই পাশে যেহেতু কিছু নেই, তার মানে আমরা এখানে একটি শূন্য ধরে নিতে পারি। 1 এবং শূন্যকে যোগ করলে হয় 1। দেখো 13 এবং 5কে যোগ করে আমরা এতটুকুর কাজ করে উত্তর পেয়েছি কত? 18। আমরা জানি যে বন্ধনীর ভিতরে যে কাজগুলো থাকে এগুলোকে সমাধান করে যখন আমরা একটি মাত্র সংখ্যা পাই তখন কিন্তু এই বন্ধনীটা আমরা উঠিয়ে দিই, এই বন্ধনী আর আমাদের দরকার হয় না। আচ্ছা, প্রথম বন্ধনীর কাজ করে যেহেতু আমরা 18 পেয়েছি, মানে একটি সংখ্যা পেয়েছি, এখন কিন্তু আমরা বন্ধনীটাকে রাখবো না, আমরা বন্ধনীটাকে উঠিয়ে দিব। এরপরে বাকি যা রয়েছে আমরা ঠিক একই রকমভাবে এতটুকু কিন্তু রেখে দেবো এখানে, তাই না? এখানে রয়েছে ভাগ 3, আমরা লিখব ভাগ 3। এরপরে দ্বিতীয় বন্ধনী, আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম। এবারে রয়েছে বিয়োগ 4, আমরা লিখে দিলাম বিয়োগ 4। এরপরে একটি খালি ঘর রয়েছে, আমরা একটি খালি ঘর রেখে দিলাম। এখন এতটুকুর কাজ যদি আমরা করি এখানেও কিন্তু আমরা ঠিক একই রকমভাবে, এখানে যেহেতু একটি প্রথম বন্ধনী রয়েছে আমরা এই প্রথম বন্ধনীর কাজটুকু করব এবং বাকি যা কিছু রয়েছে এগুলোকে কিন্তু আমরা ঠিক একই রকমভাবেই রেখে দেবো। এখানে বলা হয়েছে 2 যোগ, এরপর একটি দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আমরা দিয়ে দিলাম। এবারে দেখো প্রথম বন্ধনীর কাজ যেহেতু আমরা শুরুতে করব, এখানে বলা হয়েছে 9 বিয়োগ 6, অর্থাৎ 9 থেকে আমাদের 6কে বিয়োগ করতে বলা হয়েছে। আমরা জানি 9 থেকে 6 বিয়োগ করলে, অর্থাৎ 9 থেকে 6 চলে গেলে থাকে কিন্তু 3, আমরা এখানে লিখে দিলাম 3। এখন দেখো আমরা কিন্তু এই প্রথম বন্ধনীর কাজ করে একটি মাত্র সংখ্যা পেয়ে গেছি, তাই না? যখন একটি মাত্র সংখ্যা পাই তখন কিন্তু আমাদের আর বন্ধনী দরকার হয় না, এজন্য আমরা কি করবো? এই বন্ধনীটাকে উঠিয়ে দেবো, আর আমরা এখন বন্ধনী ব্যবহার করব না। এবারে বাকি যা কিছু রয়েছে আমরা ঠিক একই রকমভাবে রেখে দেবো। এখানে রয়েছে গুণ 4 এবং রয়েছে বিয়োগ 12, আমরা লিখে দিলাম বিয়োগ 12। দ্বিতীয় বন্ধনী রয়েছে, আমরা দ্বিতীয় বন্ধনী এখানে একই রকমভাবে রেখে দিলাম। এবারে দেখো আমরা নিচের লাইনে এসে আরও একটি বা লিখে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী রয়েছে, তাই না? প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজটুকুকে আগে করতে হবে। আচ্ছা, তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে বলা হয়েছে 18 ভাগ 3, 18কে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমরা যদি 3-এর ঘরের নামটা পড়ি আমরা দেখি তো যে 3-এর সাথে কতকে গুণ করলে 18 হয়। আমরা জানি 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18। আমরা জানি 3 6 18, অর্থাৎ 3-এর সাথে 6কে গুণ করলে হয় 18। তার মানে আমরা বুঝতে পারছি যে 18কে যখন আমরা 3 দ্বারা ভাগ করব তখন উত্তর হয় হচ্ছে 6, তাই না? আমরা এখানে লিখে দেব 6। আচ্ছা, আমরা কিন্তু 18কে 3 দ্বারা ভাগ করে উত্তর পেয়েছি 6, তার মানে একটি সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি। যখন একটি সংখ্যা পেয়ে যাই তখন কিন্তু আমাদের এই বন্ধনী আর দরকার হয় না, তাই না? যার কারণে কিন্তু আমরা এখানে এই বন্ধনীটাকে উঠিয়ে দেব। এবারে বাকি রইল কি? শুধুমাত্র বিয়োগ 4, আমরা লিখে দেব বিয়োগ 4। এরপরে একটা খালি ঘর রয়েছে, আমরা খালি ঘরটিকে এখানে লিখে দেব। এবারে একই রকমভাবে দেখো এখানে রয়েছে যোগ 2, তারপরে রয়েছে যোগ, আমরা 2 লিখে একটি যোগ চিহ্ন দিয়ে দেবো। এরপরে দেখো এইখানে যেহেতু দ্বিতীয় বন্ধনী রয়েছে এই দ্বিতীয় বন্ধনীর কাজটাকে কিন্তু আমাদের আগে করতে হবে, তাই না? এখানে বলা হয়েছে কি 3 গুণ 4, অর্থাৎ 3-এর সাথে 4কে গুণ করতে বলা হয়েছে। আমরা জানি 3 এবং 4কে গুণ করলে হয়ে যায় 3 4 12, তাই না? 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4 12। তাহলে এইখানে কিন্তু আমরা গুণ করলে পাই 12। এই 12 থেকে যদি আমরা এই 12কে বিয়োগ করে দিই, দেখো এখানে বিয়োগ রয়েছে 12, তাহলে 12 থেকে 12কে বিয়োগ করলে আর কিন্তু কিছুই থাকে না, তাই না? তার মানে 0 থাকে, আমরা এখানে লিখে দেব 0, ঠিক আছে? এবং দেখো এখানে যেহেতু আমরা একটি মাত্র সংখ্যা পেয়ে গেছি এটিকে কাজ করে, যার কারণে কিন্তু আমরা এই বন্ধনীটাকে আর ব্যবহার করব না, এটিকে আমরা উঠিয়ে দেব। এবারে আমরা যদি নিচে আরও একটি বা দিই, দেখো এখানে বলা হয়েছে 6 বিয়োগ 4, অর্থাৎ 6 থেকে 4কে বিয়োগ করতে বলা হয়েছে। আমরা জানি 6 থেকে যদি 4 বিয়োগ হয়ে যায় মানে 4 কমে যায় তখন কিন্তু থাকে আর 2। এবারে এখানে এতটুকুর কাজ আমাদের শেষ। এখানে রইল একটি খালি ঘর, আমরা এখানে একটি খালি ঘর লিখে দিলাম। এবারে
এইখানে বলা হয়েছে কি 2 যোগ 0 অর্থাৎ 2 এর সাথে 0কে যোগ করতে বলা হয়েছে। আমরা জানি 2 এবং 0কে যোগ করলে কিন্তু 2 থেকে যায়, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 2। এখন দেখো আমরা কিন্তু 2 পাশে একই সংখ্যা পেয়ে যাচ্ছি। এখানে পাচ্ছি 2 এবং এই ডান পাশে পাচ্ছি আমরা 2। তার মানে দুটি পাশের সংখ্যা যেহেতু সমান, তাহলে আমরা এখানে কি লিখবো এই খালি ঘরে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমরা কিন্তু এখানে কিন্তু আমরা একটি সমান সমান চিহ্ন দিয়ে দেব। তার মানে হচ্ছে কি এই সমান চিহ্ন দ্বারা কি বোঝায়? এই বাঁ পাশে যে সংখ্যাটি রয়েছে ডান পাশে ঠিক একই সমান সংখ্যাটি রয়েছে, তাই না? যার কারণে কিন্তু আমরা এই খালি ঘরে সমান চিহ্নটি বসিয়ে দিলাম। আশা করি তোমরা সকলে খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে চলে যাই, বন্ধুরা আমরা যদি এবারে 2 নম্বরে লক্ষ্য করি, দেখো 2 নম্বরে বলা হয়েছে খালি ঘরে যোগ বিয়োগ গুণ এবং ভাগ এর মধ্য থেকে সঠিক প্রতীক বসাই। দেখো আগের বারে কিন্তু আমরা ছোট বড় এবং সমান এই তিনটির মধ্যে সঠিক যে প্রতীক সেটি বসিয়েছি। এবারে কিন্তু আমাদের বলা হয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটির মধ্যে যেটি বসবে সেগুলোকে কিন্তু আমাদের এই খালি ঘরে বসাতে বলা হয়েছে, তাই না? তাহলে এখানে 1 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমাদের বলা হয়েছে 12 খালি ঘর 4 খালি ঘর 2 সমান সমান 1। তাহলে আমরা যদি এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 12 খালি ঘর 4 খালি ঘর 2 সমান সমান 1। দেখো এইখানে এই খালি ঘরে আমাদের এমন চিহ্ন বসাতে হবে যে চিহ্নগুলো বসানোর পরে আমরা যদি এতটুকুর কাজ করি তাহলে উত্তর হবে 1। এই যে সমান সমানের পরে 1 দেওয়া রয়েছে, এটির অর্থ হচ্ছে এতটুকুর কাজ করার পরে আমাদের উত্তর হবে হলো 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগে চারটির মধ্যে কোনটি বসবে এটি কিন্তু আমাদের সঠিকভাবে এখানে বসাতে হবে। কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে উত্তর কিন্তু আমাদের 1 বানাতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি রয়েছে 12 এবং এই পাশে রয়েছে 4, তাই না? কিন্তু আমাদের উত্তরে যেহেতু 1 বানাতে বলা হয়েছে তাহলে 12-র চেয়ে কিন্তু 1 অনেক ছোট, তাই না? তাহলে 12 থেকে এই 12-র সাথে আমরা 4কে যোগ করলে তো উত্তর অনেক বেড়ে যাবে, তাই না? 1-এর চেয়ে অনেক বড় হয়ে যাবে। তারপরে যদি আমরা বিয়োগ করি 12 থেকে 4 বিয়োগ করলে আমাদের মাত্র 12 থেকে 4 যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের আরও 8 থেকে যায়, তাই না? কিন্তু 8-এর চেয়েও কিন্তু 1 অনেক ছোট, তাই না? আমরা কিন্তু 1 বানাতে পারবো না, বিয়োগ করলেও কিন্তু আমরা 1 বানাতে পারবো না। তাহলে যোগ করলেও পারবো না, বিয়োগ করলে পারবো না। যদি গুণ করি 12 এবং 4কে যদি আমরা গুণ করে দিই, গুণ করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই না? কারণ আমরা জানি গুণ করলে কিন্তু কয়েক গুণ বেড়ে যায়, সংখ্যাটি অনেক বড় হয়ে যায়। তার মানে কিন্তু বড় হওয়া যাবে না এখানে, মানে গুণও করা যাবে না। তাহলে বাকি রইল কি? বাকি রইল ভাগ। যদি আমরা 12কে 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? আমরা জানি 12কে 4 দ্বারা ভাগ করলে হয় 3, কারণ 3 4 12, তাই না? আমরা জানি যে 4-এর সাথে 3কে গুণ করলে হয় 12। অর্থাৎ আমরা যে এখানে 3 পাই, এই 3 কিন্তু 1-এর অনেক কাছের একটি সংখ্যা, তাই না? তাহলে এই 3 থেকে এখানে কিন্তু আবার রয়েছে 2, তাই না? তাহলে 3 থেকে যদি এই 2কে আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা এখানে উত্তর 1 পেয়ে যাই। তার মানে হচ্ছে কি আমরা এখানে কি বুঝতে পারছি? এই 12-র পরে এখানে আমরা কি লিখব? একটি ভাগ চিহ্ন দিব, তাই না? 12কে আমরা 4 দ্বারা ভাগ করব। যখন 12কে আমরা 4 দ্বারা ভাগ করলাম তখন আমরা উত্তর পাবো হচ্ছে 3। এখানে এতটুকুর কাজ করে কিন্তু আমরা উত্তর পাবো 3, তাই না? তাহলে এই 3 থেকে আমরা কি করব? 3 থেকে এই যে 2 রয়েছে এই 2কে আমরা বিয়োগ করে দেবো, কারণ বিয়োগ না করলে কিন্তু এখানে 1 হবে না। আমাদের কিন্তু এখানে 1 বানাতে হবে। 3 থেকে যদি 2কে আমরা বিয়োগ করে দিই, অর্থাৎ 3 থেকে 2 চলে যায়, তাহলে কিন্তু থেকে যায় 1। দেখো আমরা যদি এখানে একটি বিয়োগ চিহ্ন দিই, এখানে আমরা একটি বিয়োগ চিহ্ন দিলাম। যখন আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিলাম তখন কিন্তু আমাদের এই উত্তরের সাথে মিলে গেল। তার মানে আমরা প্রথম খালি ঘরে আমরা বুঝতে পারছি যে এখানে হবে হচ্ছে ভাগ এবং তারপরে যে খালি ঘর এখানে হবে বিয়োগ। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবারে যদি আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে 6 খালি ঘর 6 খালি ঘর 12 সমান সমান 24। এবারে দেখো যদি আমরা একটু পাশে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে লক্ষ্য রাখি 2 নম্বর প্রশ্নের 2টি উত্তর আছে, 2টি উত্তরই বের করতে হবে। তাহলে এখানে আমরা যে 2 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি এটির কিন্তু 2টি উত্তর রয়েছে। ঠিক আছে, তাহলে 2 ভাবে কিন্তু আমরা এটিকে সমাধান করতে পারবো এবং এই 2টি উত্তরই কিন্তু আমাদের এখানে দেখাতে বলা হয়েছে, অর্থাৎ বের করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এটিকে 2 ভাবে একটু বের করার চেষ্টা করি।
বন্ধুরা 2 নম্বর অঙ্কটিকে কিন্তু আমরা এখানে 2 বার লিখেছি দেখো, কারণ আমরা এটিকে 2 রকম নিয়মে বা 2 ভাবে করে কিন্তু এটিকে আমরা সমাধান করতে পারবো। তাহলে প্রথমে যদি আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে 6 খালি ঘর 6 খালি ঘর 12 সমান সমান 24, অর্থাৎ এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলোর মধ্যে আমাদের এমন দুটি চিহ্ন এখানে বসাতে হবে যেগুলোর কাজ করলে আমাদের উত্তর হবে 24। আমাদের কিন্তু মোট 24 বানাতে হবে, ঠিক আছে? তাহলে কীভাবে করে আমরা 24 বানাতে পারি? দেখো আমরা যদি এই 6 এবং 6কে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়ে যায়? দেখো আমরা যদি এখানে একটু গুণ চিহ্ন দিই তাহলে হয়ে যায় 6 এবং 6 মিলে হয়ে যায় 6 6 36, আমরা কিন্তু পেয়ে যাই 36। তাহলে এখন এই 36 থেকে এই যে 12 রয়েছে, 36 থেকে যদি আমরা 12কে বিয়োগ করে দিই তাহলে কত হয়? এই দেখো এখানে কিন্তু 24, আমাদের মোট কিন্তু বানাতে হবে 24। আমরা জানি 36 থেকে যদি 12কে বিয়োগ করে দিই তাহলে কিন্তু 24 হয়ে যায়। তার মানে দেখো আমরা কিন্তু শুরুতে একটি উত্তর পেয়ে গেছি। আমরা কি করব? 6 এর সাথে 6কে গুণ করে দেব, গুণ করলে হয় 6 6 6 6 36। তাহলে 36 থেকে আমরা কি করব? এবারে 12কে বিয়োগ করে দেব। এই যে 6 এবং 6কে গুণ করে যেহেতু আমরা 36 পাই, এই 36 থেকে এবারে বিয়োগ করে দেব 12কে। তাহলে আমরা কি করব? এই দ্বিতীয় যে খালি ঘর রয়েছে এখানে লিখে দেব একটি বিয়োগ প্রতীক, তাই না? তাহলে দেখো তো যে 36 থেকে 12কে বিয়োগ করলে 24 হয় কিনা? দেখো 36 এর শেষে রয়েছে 6, এই 6 থেকে যদি 2কে বিয়োগ করি, আমরা জানি 6 থেকে 2 চলে গেলে থাকে 4, এখানে রয়েছে 4। এবারে এখানে শুরুতে রয়েছে 3, এই 3 থেকে যদি আমরা 1কে বিয়োগ করে দিই, 3 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 2, এখানে কি 2 রয়েছে? হ্যাঁ 2 কিন্তু রয়েছে। তার মানে আমরা কি করতে পারি? শুরুতে গুণ করতে পারি এবং তারপরে বিয়োগ করতে পারি, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের একটি পদ্ধতি, মানে আমরা এইভাবে করে একভাবে সমাধান করতে পারি। এবং আরেকটি পদ্ধতিতে মানে অন্যরকমভাবে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? দেখো এখানে 6 সাথে যদি আমরা এখানে আবারও যেহেতু 6 রয়েছে, আমাদের যেহেতু মোট 24 বানাতে বলা হয়েছে, দেখো আমরা এই 6 এবং এই 6কে যদি যোগ করে দিই, আমরা এখানে এবারে একটি দিলাম যোগ চিহ্ন, 6 এবং 6 মিলে হয়ে যায় 12, 12র সাথে এইখানে যে আরও 12 রয়েছে এই 12কেও যদি আমরা যোগ করে দিই তাহলে 12 এবং এই 12 মিলে হয়ে যায় 24, তাই না? 6 এবং 6 মিলে হয়ে যায় 12 এবং এই 12র সাথে যদি আমরা এই 12কে যোগ করে দিই তাহলে এই 12 এবং এই 12 মিলে হয়ে যায় 24। তাহলে দেখো আমরা কিন্তু এখানে প্রথমেও যোগ করেছি এবং শেষেও যোগ করেছি। তাহলে এই দুটি পদ্ধতিতেই অর্থাৎ এই দুটি নিয়মেই কিন্তু আমরা এই অঙ্কটিকে সমাধান করতে পারি। এবারে যদি আমরা 3 নম্বর অঙ্কটির কাছে চলে যাই, দেখো বন্ধুরা আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু অনেকগুলো 9 রয়েছে, তাই না? 9 খালি ঘর 9 আবার খালি ঘর আবার 9 খালি ঘর আবার 9, তাই না? তাহলে এতগুলো 9কে ব্যবহার করে আমাদের কিন্তু এবারে বানাতে হবে 80, তাই না? তাহলে 9-এর মাঝে মাঝে যে খালি ঘরগুলো রয়েছে এখানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মধ্যে সঠিক যে প্রতীকটি বসবে সেটি কিন্তু এখানে বসিয়ে আমাদের মোট বানাতে হবে 80। তাহলে এটিকে আমরা কীভাবে করে 80 বানাতে পারি? দেখো আমরা 80 যেহেতু অনেক বড় একটি সংখ্যা, তাই না? এই 9-এর চেয়ে কিন্তু 80 অনেক বড় একটি সংখ্যা। তাহলে আমরা যদি এই 9-এর সাথে 9কে গুণ করে দিই, আমরা যদি এখানে একটু গুণ চিহ্ন দিই, দেখো তাহলে কি হয়? 9 এবং 9কে গুণ করলে হয় 9 9 81। আমরা এতটুকুর কাজ করে কিন্তু পাচ্ছি 81। আমরা কিন্তু এতটুকুর কাজ করলাম, তাই না? আমরা উত্তর পাচ্ছি 81। এবারে 81 আমরা এইখানে পাচ্ছি, কিন্তু আমাদের এখানে মোট বানাতে হবে কত? 80, তাই না? 1 কিন্তু আমাদের এখানে বেশি হয়ে যাচ্ছে, 81-র চেয়ে 80-র চেয়ে কিন্তু আমাদের এখানে 1 বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই 1কে আমাদের যেভাবে হোক কমাতে হবে, তাই না? 1কে যদি আমরা কমাতে পারি এখান থেকে তাহলেই কিন্তু আমরা 80 পেয়ে যাব। তাহলে 1 আমরা কীভাবে করে কমাতে পারি? দেখো এখানেও একটি 9 রয়েছে, এখানেও একটি 9 রয়েছে। তাহলে এই 9 দ্বারা যদি আমরা এই 9কে ভাগ করি তাহলেই তো আমরা 1 পেয়ে যাব। দেখো আমরা যদি 9কে 9 দ্বারা ভাগ করে আমরা যদি এখানে একটি ভাগ চিহ্ন দিই, আমরা জানি 9 দ্বারা 9কে কয়বার ভাগ করা যায়? একবার ভাগ করা যায়। আমরা জানি 9 দ্বারা 9কে ভাগ করলে উত্তর হয় 1, কারণ 9 1-এ 9, তাই না? দেখো এখন এই 81 থেকে যদি আমরা এই যে 1 পাচ্ছি ভাগ করে, এই 1কে যদি আমরা বিয়োগ করে দিই, মাঝখানে যেহেতু একটি খালি ঘর আমাদের জন্য রয়েছে, এই খালি ঘরে যদি আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিই, অর্থাৎ 81 থেকে যদি আমরা বিয়োগ করে দিই 1কে, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 80, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে এটির সমাধান বের করে ফেললাম। আমরা শুরুতে লিখেছি একটি গুণ, তারপরে দিয়েছি আমরা একটি বিয়োগ এবং শেষে গিয়ে দিয়েছি একটি ভাগ। তাহলে আমাদের উত্তর হয়ে যায় 80। আশা করি তোমরা সকলেই এটিও খুবই মজায় মজায় শিখতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে খালি ঘরে বড় সমান এবং ছোট এর মধ্য থেকে সঠিক প্রতীক বসাও। দেখো এখানে কিন্তু আমরা দুটি অঙ্ক দেখতে পাচ্ছি।
তাই না? এখানে আমরা যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি, দেখো এই খালি ঘরে আমাদের এবারে কি বসাতে বলা হয়েছে, বড়, সমান অথবা ছোট এই তিনটির মধ্যে যে প্রতীকটি এখানে বসবে সেই প্রতীকটিকে কিন্তু এই খালি ঘরে আমাদেরকে বসাতে বলা হয়েছে। তাহলে চলো আমরা 1 নম্বর অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 1 নম্বর অঙ্কটিকে কিন্তু এখানে লিখে নিয়েছি। দেখো এখানে কিন্তু আমরা মাঝখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি। এই খালি ঘরের বাঁ পাশে আমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছি এবং ডান পাশে কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে আমরা শুরুতে কি করব, আমরা শুরুতে একটি বা দিয়ে এবার আমরা যে কাজটি করব, দেখো এই বাঁ পাশে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে আমরা শুরুতে সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভাগ রয়েছে, যোগ রয়েছে এবং গুণ রয়েছে। তাহলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোর মধ্যে সর্বপ্রথম কিসের কাজ করতে হয়, আমরা জানি সর্বপ্রথম ভাগের কাজ করতে হয়। দেখো এই যে ভাগটি রয়েছে, ভাগের কাজটুকুকে কিন্তু আমরা শুরুতে করব। ভাগের কাজ বলতে কি বোঝায়, এই এতটুকুর কাজ কিন্তু আমরা শুরুতে করব। অর্থাৎ 12/3, 12কে আমরা 3 দ্বারা ভাগ করব। আমরা যদি 3-এর ঘরের নামটা পড়ি, দেখে তো 3-এর সাথে কতকে গুণ করলে 12 হয়, আমরা জানি 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 12, তাই না? অর্থাৎ 3-এর সাথে 4কে গুণ করলে হয়ে যায় 12। তার মানে আমরা বুঝতে পারছি যে 12কে যখন 3 দ্বারা ভাগ করলাম কতবার ভাগ যায়, 4 বার ভাগ যায়। তাহলে আমরা এখানে লিখে দেব 4। এরপরে দেখো বাকি যা কিছু রয়েছে আমরা ঠিক একই রকমভাবেই এখানে তাই রেখে দেব। এখানে রয়েছে +4, আমরা লিখলাম +4, গুণ 5 আমরা লিখে দিলাম গুণ 5। এরপরে এখানে একটি খালি ঘর রয়েছে, আমরা খালি ঘরটিকে লিখে দিলাম। এরপর দেখো এইখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ রয়েছে, ভাগ রয়েছে, যোগ রয়েছে। তাহলে গুণ, ভাগ, যোগ এগুলোর মধ্যে সর্বপ্রথম কিসের কাজ করতে হয়, আমরা জানি সর্বপ্রথম ভাগের কাজ করতে হয়। তাহলে এতটুকুর কাজ যদি আমরা করতে চাই, দেখো এখানে কিন্তু একটি বিষয় বোঝার রয়েছে আমাদের, সেটি হচ্ছে এতটুকুর কাজ যদি আমরা করতে চাই, এখানে বলা হয়েছে 3/4, 3কে আমাদের 4 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমরা যদি 3কে 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটি দশমিক ভগ্নাংশে চলে যাবে। ঠিক আছে, মানে আমাদের উত্তরটি হবে হচ্ছে 0 তারপরে এইখানে কিছু অঙ্ক থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে করে এটিকে সমাধান করার চেষ্টা করি, অর্থাৎ 3কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এজন্য আমরা কি করব, এই ভাগের কাজটুকুকে আগে না করে আগে আমরা এই গুণের কাজটুকুকে করব। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে বলা হয়েছে 12 গুণ 3, অর্থাৎ 12কে 3 দ্বারা আমাদের এবারে গুণ করতে হবে। তাহলে 12কে 3 দ্বারা গুণ করলে হয় 3 12 36, তাই না? অথবা দেখো 3কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় হচ্ছে 3 2 6, আমরা লিখে দিলাম 6। এবারে 3কে 1 দ্বারা গুণ করলে হয় 3 1 3। দেখো আমরা কিন্তু এখানে 36 পেয়ে যাচ্ছি, অর্থাৎ 12 এবং 3কে গুণ করে পাচ্ছি 3 12 36। এরপরে বাকি যা কিছু রয়েছে আমরা কিন্তু ঠিক একইভাবেই সব কিছু রেখে দেব। ভাগ 4 রয়েছে, আমরা লিখলাম ভাগ 4 যোগ 5। এবারে আমরা কি করব, দেখো আমরা নিচের লাইনে এসে কিন্তু আরও একটি বা দিব। এখন দেখো এখানে আমাদের বলা হয়েছে 4 + 4 গুণ 5, এখানে যোগ রয়েছে এবং গুণ রয়েছে। তাহলে যোগ এবং গুণের মধ্যে আমরা কোনটির কাজ আগে করব, আমরা জানি গুণের কাজ আগে করতে হয়, তাই না? তাহলে আমরা যে কাজটি করব, আমরা এই 4কে 4-এর মতো করে রেখে দেব। এরপরে যোগ রয়েছে, যোগ আমরা রেখে দিব। এখন এইখানে 4 গুণ 5, এই 4কে কিন্তু আমরা 5 দ্বারা এবারে গুণ করব, তাই না? আমরা জানি 4 এবং 5কে গুণ করলে হয়েছে 4 5 20, আমরা এখানে লিখে দিলাম 20। এরপরে এখানে যেহেতু একটু খালি ঘর রয়েছে, আমরা এই খালি ঘরটিকে একই রকমভাবে রেখে দিব। দেখো আমরা কিন্তু এবারে এখানে এই ডান পাশে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 36/4 যোগ 5, এখানে কিন্তু ভাগ রয়েছে এবং যোগ রয়েছে। আমরা জানি ভাগ এবং যোগের মধ্যে আগে কিন্তু আমাদের ভাগের কাজটুকুকে করতে হয়। তাহলে এই ভাগের কাজ যদি আমরা করি, দেখো এখানে বলা হয়েছে 36/4, এতটুকুর কাজ কিন্তু আমরা শুরুতে করব। তাহলে 36কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, আমরা যদি 4-এর ঘরের নামটা পড়ি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে 4-এর সাথে কতকে গুণ করলে 36 হয়। আমরা জানি যে 4 9 36, অর্থাৎ 36কে যখন আমরা 4 দ্বারা ভাগ করব তখন উত্তর হবে 9, তাই না? তাহলে এই 9কে আমরা এখানে লিখে দেব। এবারে এখানে রয়েছে যোগ 5, আমরা লিখে দেব যোগ 5। এখন আমরা নিচের লাইনে এসে আরও একটি বা লিখবো, আমরা লিখলাম বা। এবারে দেখো এখানে বলা হয়েছে 4 যোগ 20, অর্থাৎ 4-এর সাথে আমাদের 20কে কিন্তু এবারে যোগ করতে হবে। আমরা জানি 4 এবং 20কে যোগ করলে হয়ে যায় 24, আমরা এখানে লিখে দিলাম 24। এরপরে খালি ঘর রয়েছে, আমরা খালি ঘরকে একই রকমভাবে রেখে দিব এবং এইখানে বলা হয়েছে 9 যোগ 5, আমরা জানি 9 এবং 5কে যোগ করলে হয়ে যায় 14, আমরা এখানে লিখে দেব 14। দেখো এখানে আমরা পাচ্ছি 24 এবং এখানে পাচ্ছি 14। তাহলে
আমরা কিন্তু এইখানে দেখো এই পাশে একটু উত্তর পেয়ে যাচ্ছি, এই পাশে একটু উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে 14 এবং এই পাশে যেহেতু 24 রয়েছে, এই পাশে যেহেতু 14 রয়েছে, তাহলে এই মাঝখানে যে খালি ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এই ঘরে আমরা কোন চিহ্নটি বসাবো? আমরা কি এই চিহ্নটি বসাবো, নাকি সমান চিহ্নটি বসাবো, নাকি এই চিহ্নটি আমরা বসাবো? আমরা জানি যে পাশের সংখ্যাটি বড় হয়, এই যে মুখটি আমরা দেখতে পাচ্ছি, এই মুখটি কিন্তু সেই বড় সংখ্যার দিকে হা করা থাকে, তাই না? যেহেতু দুটি সংখ্যা কিন্তু ছোট বড়, যার কারণে কিন্তু এই সমান চিহ্নটি হবে না, তাই না? তাহলে এই দুটির যে কোনো একটি চিহ্ন এখানে কিন্তু বসবে। তাহলে কোন চিহ্নটি বসবে? আমরা জানি যে সংখ্যাটি বড়, অর্থাৎ 24 এবং 14-এর মধ্যে বড় হচ্ছে 24, তার মানে যেহেতু 24 বড়, এই 24-এর দিকে কিন্তু এই মুখটি হা করে থাকবে, তাই না? তাহলে এখন তো আমরা এই প্রতীকটি এখানে লিখব। তাহলে আমরা বুঝতে পারছি কি যে 24 হচ্ছে 14-এর চেয়ে বড়। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 2 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি, দেখো এইখানে কিন্তু মাঝখানে আমাদের একটি খালি ঘর রয়েছে, তাই না? তাহলে আমরা শুরুতে এই বা পাশে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি প্রথম বন্ধনী রয়েছে। তাহলে এই প্রথম বন্ধনের ভিতরে যে কাজটুকু রয়েছে সেটিকে কিন্তু আমাদের আগে করতে হবে। তাহলে আমরা কি করব? একটি বা দিব, বা দিয়ে এই পাশে যা কিছু রয়েছে আমরা কিন্তু ঠিক একই রকমভাবেই সেটিকে রেখে দেবো। 48 এবং ভাগ রয়েছে, আমরা 48-এর উপর একটি ভাগ চিহ্ন দিব। এরপরে দেখো এইখানে কিন্তু প্রথম বন্ধনী শুরু, তাই না? তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কি রয়েছে? 8 গুণ 2 বিয়োগ 4। এখানে কিন্তু গুণ রয়েছে এবং বিয়োগ রয়েছে। আমরা জানি গুণ এবং বিয়োগের মধ্যে কোনটির কাজ আগে করতে হয়? গুণের কাজ আগে করতে হয়। তাহলে 8 এবং 2কে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 8 দুগুণ 16। আমরা এখানে লিখে দিলাম 16। এরপরে দেখো এখানে কিন্তু আমাদের একটি ব্র্যাকেট ছিল শুরুতে, তাই না? আমরা কিন্তু শুরুতে এখানে একটি ব্র্যাকেট দিয়ে দেব। এরপর এখানে রয়েছে বিয়োগ 4, আমরা বিয়োগ দিয়ে লিখে দেব 4। এখানে ব্র্যাকেট শেষ, আমরা ব্র্যাকেট বা বন্ধনী এখানে শেষ করে দেব। এবারে আমরা এই বন্ধনীটাকে কেন রাখলাম? কারণ আমরা জানি যে এই বন্ধনীর মধ্যে যে অঙ্কগুলো থাকে, এই অঙ্কগুলোর কাজ যদি সম্পূর্ণ শেষ না হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বন্ধনী থেকে যায়, তাই না? এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়নি। দেখো 16 থেকে এখন আমাদের 4কে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যখন আমরা একটি মাত্র সংখ্যা পাবো তখন কিন্তু এই বন্ধনীটাকে আমরা উঠিয়ে দেবো, তাই না? যত সময় আমরা একটি সংখ্যা না পাবো তত সময় কিন্তু এই বন্ধনী আমাদের থেকে যাবে। আচ্ছা, এবারে এখানে খালি ঘর রয়েছে, আমরা খালি ঘরটিকে এখানে আমরা রেখে দিলাম। এবারে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ রয়েছে, ভাগ রয়েছে, বিয়োগ রয়েছে। গুণ, ভাগ এবং বিয়োগ এই তিনটের মধ্যে কোনটির কাজ আগে করতে হয়? আমরা জানি ভাগের কাজ আগে করতে হয়। তাহলে এই ভাগের কাজটুকুকে আমরা শুরুতে করে নিব। এখানে যা রয়েছে অর্থাৎ 48 গুণ, এখানে এই পর্যন্ত আমরা ঠিক একই রকমভাবে রেখে দেব। এবার দেখো এখানে বলা হয়েছে কি আমাদের 8 ভাগ 2, এতটুকুর কাজ কিন্তু আমরা শুরুতে করব। তাহলে 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? আমরা জানি যে 2-এর সাথে কতকে গুণ করলে 8 হয়? আমরা জানি 2-এর সাথে 4কে গুণ করলে 8 হয়, অর্থাৎ 4 দুগুণ 8। তার মানে আমরা বুঝতে পারছি যে 8কে যখন আমরা 2 দ্বারা ভাগ করলাম তখন উত্তর হয় 4, তাই না? আমরা লিখে দিলাম 4। এবারে বাকি থাকে বিয়োগ 4, আমরা লিখে দেব বিয়োগ 4। এখন দেখো আমাদের এই লাইনের কাজ শেষ। আমরা নিচের লাইনে এসে আরও একটি বা দিব। এখন দেখো আমাদের যেহেতু এইখানে প্রথম বন্ধনের কাজ এখনও শেষ হয়নি, যার কারণে কিন্তু আমরা এতটুকুর কাজ আগে শেষ করব এবং এখানে যা কিছু রয়েছে আমরা ঠিক এটিকে একই রকমভাবে রেখে দিব। এখানে রয়েছে 48 ভাগ, আমরা 48 ভাগ লিখেছি। এবারে এই বন্ধনের মধ্যে আমাদের বলা হয়েছে 16 বিয়োগ 4, অর্থাৎ 16 থেকে 4কে বিয়োগ করতে বলা হয়েছে। আমরা যদি বিয়োগ করি দেখো 6 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 2, আমরা লিখে দিলাম 2। 1 থেকে এই পাশে যেহেতু আর কিছু নেই তার মানে আমরা এখানে একটু শূন্য ধরে নিতে পারি। 1 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 1ই থেকে যায়। আমরা পাচ্ছি হচ্ছে এখানে 12। দেখো এতটুকুর কাজ করে আমরা কিন্তু একটি মাত্র সংখ্যা পেয়ে গেছি, তাই না? যখন আমরা একটি মাত্র সংখ্যা পেয়ে যাব তখন কিন্তু আমাদের এই বন্ধনীর আর কোনো দরকার নেই। আমরা কিন্তু এখন এই বন্ধনীটাকে উঠিয়ে দিব। এবারে দেখো আমাদের এখানে একটি খালি ঘর রয়েছে, আমরা একটি খালি ঘর এখানে রেখে দিলাম। এরপর এখানে রয়েছে কি? এখানে রয়েছে গুণ এবং বিয়োগ। তাহলে গুণ এবং বিয়োগের মধ্যে আমরা কোনটির কাজ আগে করব? আগে কিন্তু আমরা গুণের কাজ করব, তাই না বন্ধুরা? তাহলে আমরা যদি 48কে 4 দ্বারা গুণ করি, দেখো 48কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা প্রথমে 8কে গুণ করলে হয় 4 8 32। 32-এ 2কে লিখবো আমরা, এখানে হাতে থাকে আমাদের 3। এবারে 4-এর সাথে 4কে গুণ করলে হয় 4 4 16। 16 এবং হাতের এই 3 মিলে হয়ে যায় 19, অর্থাৎ এখানে আমরা গুণ করে পাচ্ছি 192। আমরা এখানে লিখে দেবো 192। এরপর এখানে বাকি রইল কি? বিয়োগ 4, আমরা এখানে লিখে দেবো বিয়োগ 4। দেখো আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমরা নিচের লাইনে এসে আরও একটি বা দিব।
এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 48/12, অর্থাৎ 48কে 12 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমরা যদি আলাদা জায়গাতে ভাগ করি, হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কত হবে? আমরা জানি 12 একে 12, 12 দুগুণ 24, 3 বারং 36, 4 বারং 48, অর্থাৎ 48কে 4 দ্বারা ভাগ করলে কতবার ভাগ যায়? 4 বার ভাগ যায়। 4 বারং 48, তার মানে আমাদের উত্তর হয় 4, তাই না? আমরা এখানে লিখে দিলাম 4। এবং এখানে যেহেতু খালি ঘর রয়েছে, আমরা একটি খালি ঘর এখানে রেখে দিলাম। এরপরে দেখো এই পাশে আমাদের ডান পাশে বলা হয়েছে 192 বিয়োগ 4। আমরা 192 থেকে যদি এবারে 4কে বিয়োগ করি, দেখো 2 থেকে কিন্তু আমরা 4কে বিয়োগ করতে পারবো না, কারণ 2 ছোট। এজন্য আমাদের কী করতে হবে? এই 9-এর কাছ থেকে 1কে ধার করে 2কে বড় বানাতে হবে। যখন এই 9-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, দেখো ও ছিল আগে 2, যখন এই 9-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 পেয়ে ও হয়ে গেল এখন 12। তাই না? এখন কিন্তু ও 4-এর চেয়ে বড় হয়ে গেছে। তাহলে 12 থেকে যদি 4 চলে যায়, আমরা জানি 12 থেকে 4 চলে গেলে থাকে 8, আমরা এখানে লিখে দিলাম 8। এবারে দেখো এখানে আগে ছিল 9, কিন্তু এই 9 থেকে যেহেতু আমরা 1কে ধার করে দিয়েছিলাম এখানে, দেখো যার কারণে 9 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 8। তাহলে এই 8 থেকে এই পাশে যেহেতু আর কিছু নেই, তার মানে আমরা 0 ধরে নিতে পারি। 8 থেকে 0 চলে গেলে থাকে কিন্তু আমাদের 8। এবারে এখানে রয়েছে 1 থেকে যদি আবারও 0 চলে যায়, তাহলে কিন্তু আমাদের 1ই থেকে যায়। আমরা এখানে পাচ্ছি মোট 188, তাই না? তাহলে এখানে পাচ্ছি আমরা শুধুমাত্র 4 এবং এখানে পাচ্ছি 188। তাহলে আমরা বুঝতে পারছি যে নিশ্চয়ই এই খালি ঘরে সমান সমান চিহ্নটা বসবে না, তাই না? সমান মানে হচ্ছে কি, এই পাশে যে সংখ্যা থাকবে এই পাশেও যদি ঠিক সেই একই সংখ্যা থাকতো, তখন কিন্তু আমরা এই মাঝখানে একটু সমান সমান চিহ্ন দিতে পারতাম। কিন্তু এই দুটি সংখ্যা যেহেতু সমান নয়, তার মানে কিন্তু সমান চিহ্ন আমরা এখানে দিতে পারবো না। এটা তো আমরা বুঝলাম। এবারে বাকি রইল কি? হয় বড় চিহ্ন, না হয় ছোট চিহ্ন। তাহলে এই দুটির মধ্যে আমরা কোনটিকে দিব? আমরা জানি যে সংখ্যাটি বড়, এই দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড়, সেই সংখ্যার দিকে কিন্তু এই যে মুখটি, আমরা কিন্তু একে মুখের সাথে তুলনা করেছি, তাই না? তাহলে এই মুখটি বড় সংখ্যার দিকে হা করে থাকবে। 4-এর চেয়ে যেহেতু এটি অনেক বড় 188, যার কারণে কিন্তু এই মুখটি এই 188-এর দিকে হা করে থাকবে এইভাবে। ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু এই চিহ্নটি বসবে। আশা করি তোমরা এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।